নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, পশ্চিমবঙ্গে ইতিমধ্যে SIR এর হিয়ারিং শুরু হয়ে গেছে। আপনাদের যাদের নামে হিয়ারিং নোটিশ এসেছে বা আসবে তাদেরকে হিয়ারিং এর জন্য উপযুক্ত ডকুমেন্টস দেখে হিয়ারিং কমপ্লিট করতে হবে। তার জন্য আপনার SIR হিয়ারিং নোটিশে দেওয়া নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট জায়গায় উপস্থিত হতে হবে। এই নোটিশে 13টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে। এই 13টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে। এই 13টি ডকুমেন্টসের মধ্যে আমরা আজকের এই ভিডিওতে এই 13টি ডকুমেন্টস রিলেটেড 35টি ডকুমেন্টস নিয়ে আলোচনা করব। তাই আপনারা ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিতে প্রথম থেকে শেষ অবধি থাকবেন। সুপ্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা দেখছেন মনিকা ডিজিটাল সেবাকান্ত চ্যানেল। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আজকের ইনফরমেশনটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনাদের যে হিয়ারিং হবে সেই হিয়ারিং এ অফিসাররা কোন কোন ধরনের ডকুমেন্ট চাইছে আর আপনারা কোন কোন ডকুমেন্টস নিয়ে হিয়ারিং এ উপস্থিত হবেন, আপনারা কতগুলি ডকুমেন্ট জমা করতে পারবেন, আপনারা কার ডকুমেন্ট জমা করবেন, আপনার নিজের, বাবা অথবা মায়ের, সেই সমস্ত প্রকারের ডকুমেন্টস নিয়ে আমি আলোচনা করব। কমিশন 13টি ডকুমেন্টসের লিস্ট দিয়েছেন, এবার এই ডকুমেন্টসগুলি নিয়ে আলোচনা করব। প্রথম যে ডকুমেন্টসের কথা বলেছেন, any identity card, pension payment order issued to a regular employee, pension of any central government, state government, PSO, যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র, নথি, পেনশন পেমেন্ট অর্ডার কেন্দ্র সরকার বা রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী পেনশন প্রাপককে দেওয়া হয়েছে। আপনি যদি কেন্দ্র বা রাজ্য সরকারের কর্মচারী হন, তার যে আইডেন্টিটি কার্ড রয়েছে সেটি দেখাতে পারবেন, এই ডকুমেন্টসটি জমা করতে পারবেন। আর আপনি যদি সরকারি চাকরি থেকে রিটায়ার করেছেন, তার পেনশন রিসিভ অর্ডার কপিও জমা দিতে পারেন। দ্বিতীয় ডকুমেন্টটি হলো any identity card, certificate, document issued in India by the government, local authorities, bank, post office, LIC, PSU, পিরিয়ড টু 01/07/1987, যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র, নথি যেটি 1/7/1987 এই তারিখের পূর্বে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিগম, রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত 1/7/1987 সালের আগের এই ডকুমেন্টসগুলি জমা করতে পারেন। যেমন আপনার কাছে যদি ওই সময়ের সরকারি আইডেন্টিটি কার্ড থাকে সেটিও দিতে পারেন, LIC পলিসি পেপারও দিতে পারেন, পোস্ট অফিসের পাসবইও দিতে পারেন, এছাড়া পোস্টাল ইন্স্যুরেন্সের কপিও দিতে পারেন, ব্যাংকের পাসবইও দিতে পারেন, লোনের ডকুমেন্টস জমা করতে পারেন। তৃতীয় যে ডকুমেন্টসের কথা বলেছেন, বার্থ সার্টিফিকেট, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র। আপনার কাছে যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে সেটি দিতে পারেন, তবে এখানে কিন্তু কোনো সালের উল্লেখ করেননি, সুতরাং বার্থ সার্টিফিকেট থাকলে আপনি জমা করতে পারেন। চতুর্থ পয়েন্টে পাসপোর্ট ডকুমেন্টসের কথা বলেছেন। যাদের কাছে এই পাসপোর্ট ডকুমেন্টসটি রয়েছে তারা অবশ্যই এই ডকুমেন্টসটি জমা করতে পারবেন, তবে এই ডকুমেন্টস কোন সালের হতে হবে সেটি কিন্তু নির্দিষ্ট করে বলেনি কমিশন, অর্থাৎ আপনার কাছে পাসপোর্ট থাকলে জমা করতে পারেন। 5 নম্বর যে ডকুমেন্টসের কথা বলেছেন কমিশন তা হলো ম্যাট্রিকুলেশন এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই রিকগনাইজড বোর্ড, ইউনিভার্সিটি, স্বীকৃত পর্ষদ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রদত্ত ম্যাট্রিকুলেশন শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র। অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনার কাছে শিক্ষা সংক্রান্ত যে সার্টিফিকেট রয়েছে সেটিও জমা করতে পারেন, যেমনটা জমা করতে পারেন 10 পাস সার্টিফিকেট, কোনো ধরনের এডুকেশন বোর্ড, ইউনিভার্সিটি ও ডিপ্লোমা থেকে পাওয়া সার্টিফিকেট, এছাড়া ট্রান্সফার সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট, মার্কশিট, অ্যাডমিট কার্ডও জমা করতে পারেন। আপনার কাছে যদি মাধ্যমিক পাশের কোনো সার্টিফিকেট না থাকে তাহলে নিচু ক্লাসের সার্টিফিকেটটিও জমা করতে পারেন। এবার 6 নম্বর যে ডকুমেন্টের কথা বলা হয়েছে, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট স্টেট অথরিটি, রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র। অর্থাৎ আমাদের রাজ্যের বসবাসের পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেটটি রয়েছে সেটিও জমা করতে পারেন। আমাদের রাজ্যে যে ডোমিসাইল সার্টিফিকেট রয়েছে সেটিও জমা করতে পারেন। এবার আসা যাক 7 নম্বরে কি বলা আছে।
ফরেস্ট রাইট সার্টিফিকেট, বনভূমি অধিকার শংসাপত্র, বন বিভাগ থেকে পাওয়া ফরেস্ট পাট্টা সার্টিফিকেট, অর্থাৎ বনভূমির পাশে যে সমস্ত অধিবাসীরা বসবাস করেন তারা এই ধরনের সার্টিফিকেট বন বিভাগ থেকে পেয়ে থাকেন। তো যাদের কাছে এই ডকুমেন্টসটি রয়েছে সেটিও কিন্তু জমা করতে পারেন। তারপর 8 নম্বর ডকুমেন্টস যেটি চাওয়া হচ্ছে ওবিসি, এসসি, এসটি or any caste certificate issued by the competent authority, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায়, তপশিলি জাতি, তপশিলি উপজাতি বা অন্য অনগ্রসর জাতির শংসাপত্র, অর্থাৎ আপনাদের জাতির যে শংসাপত্র রয়েছে সেটিও জমা করতে পারেন। আপনার কাছে ওবিসি সার্টিফিকেট থাকলে সেটি জমা করবেন, এসসি কাস্ট সার্টিফিকেট থাকলে সেটিও জমা করতে পারেন, আর যাদের কাছে এসটি কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটিও আপনারা অফিসারের কাছে জমা করতে পারেন। এছাড়াও অন্য কোনো কাস্ট সার্টিফিকেট থাকলে জমা করতে পারেন। 9 নম্বর যে ডকুমেন্টটির কথা বলা হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স হোয়ার এভার ইট এক্সিস্টস, নাগরিকদের জাতীয় রেজিস্টার যে সমস্ত ক্ষেত্রে এটা রয়েছে, অর্থাৎ যাদের কাছে এনআরসি রেজিস্টারে নাম রয়েছে তারা সেটি জমা করতে পারেন। বিশেষ করে এনআরসি আসাম স্টেটে হয়েছিল তার ডকুমেন্টসটিও কিন্তু জমা করতে পারেন। তারপর 10 নম্বর পয়েন্টে যে ডকুমেন্টসের কথা বলা আছে ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট লোকাল অথরিটিজ, রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার। এই রিলেটেড যে ডকুমেন্টসগুলি দিবেন সেটি হলো গত যে সেন্সাস হয়েছে বা এসিসি সেন্সাসে আপনার নাম যদি থাকে সেটিও দিতে পারেন। আইসিডিএস ফ্যামিলি রেজিস্টার, গ্রামেগঞ্জে যে আইসিডিএস সেন্টার রয়েছে সেখানকার ফ্যামিলি রেজিস্টার কোনো নথি যদি পান তাহলে সেটিও জমা করতে পারেন। এরপর 2005 সালের সরকারি সার্ভে বা রেজিস্টারে সেই নথিও যদি থাকে তাহলে সেটি জমা করতে পারেন। 11 নম্বর পয়েন্টটিতে যে ডকুমেন্ট চাওয়া হচ্ছে সেটি হলো এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই দ্য গভর্নমেন্ট, কোনো জমি বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র, অর্থাৎ এই ধরনের ডকুমেন্টস অনেকের কাছে রয়েছে। আপনার কাছে যদি কেন্দ্র বা রাজ্য সরকারের কাছ থেকে কোনো জমি বা বাড়ির অ্যালটমেন্টের কপি পান তাহলে সেগুলো দেখাতে পারেন। চলুন এই রিলেটেড কি কি ধরনের ডকুমেন্ট জমা করবেন। টি গার্ডেন পাট্টা, যারা চা পাতা বাগান এলাকায় বসবাস করে থাকেন সেখানকার সরকারি ল্যান্ডের পাট্টা পান তাহলে সেই পাট্টার কাগজ জমা করতে পারেন। এলার পাট্টা, আপনার কাছে যদি এলার পাট্টা থাকে তাহলেও সেটিও জমা করতে পারেন। কেন্দ্র বা রাজ্য সরকারের যে সমস্ত যোজনা রয়েছে সেই সমস্ত যোজনার আওতায় আপনি যদি বাড়ি ঘর পেয়ে থাকেন তার অ্যালটমেন্টের কপি নথি হিসাবে জমা করতে পারেন। যেমন ইন্দিরা আবাস যোজনা ঘর পাওয়ার অ্যালটমেন্ট কপি, বাংলার বাড়ি প্রকল্পের ঘর পাওয়ার অ্যালটমেন্টের কপি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাওয়ার অ্যালটমেন্টের কপি, এছাড়াও গীতাঞ্জলি, চা সুন্দরী, নিজশ্রী, আশ্রয় এই প্রকল্পের মাধ্যমে যারা ঘর পেয়েছেন তারা অ্যালটমেন্টের কপি জমা করতে পারেন। এরপর 12 নম্বরে একটি কমন ডকুমেন্টস অ্যাড করেছেন ইলেকশন কমিশন, সেটি হলো আধার কার্ড। ফর আধার দ্য কমিশন ডিরেকশন ইস্যুড White letter nong 23/2025 ERS Vol 2 dated 09/09/2025 Annexure 2 shall apply। আধারের জন্য কমিশনের 9/9/2025 তারিখের নির্দেশ নং 23/2025 ERS Vol 2 প্রযোজ্য হবে। এই ডকুমেন্টসটি সবার কাছে থাকে সেটি আপনারা জমা করতে পারেন, তবে শুধুমাত্র আধার কার্ড ডকুমেন্টসটি জমা করলে হবে না, উপরে যে সমস্ত ডকুমেন্টসের কথা উল্লেখ করেছেন সেখানকার ডকুমেন্টসগুলিও জমা করতে হবে। এরপর 13 নম্বর ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেটি হলো এক্সট্রাক্ট অফ দ্য ইলেকটোরাল রোল অফ বিহার এসআইআর উইথ রেফারেন্স টু 01/07/2025 1/7/2025 অনুযায়ী বিহারের এসআইআর নির্বাচক তালিকার নির্যাস। এই রাজ্যের অনেক মহিলা ভোটার রয়েছেন যারা পাশের বিহার রাজ্য থেকে বিবাহ সূত্রে বা অন্য কোনো সূত্র থেকে এসেছেন, তারা বিহারের লাস্ট এসআইআর এর ফাইনাল ভোটার লিস্টে পিতা বা মাতার কপি জমা করতে পারেন। তো আপনারা বুঝতেই পারলেন আজকের ভিডিওতে। এবার প্রশ্ন হলো আপনারা কতগুলি ডকুমেন্টস দেখাতে পারবেন এবং জমা করতে পারবেন। যত বেশি ডকুমেন্টস দেখাবেন ততই বেশি সুবিধা হবে। তবে সূত্র মারফত জানা যাচ্ছে যে 4টি ডকুমেন্টস কপি আপনারা জমা করতে পারেন। সেই ডকুমেন্টসগুলি আপলোড করবে বিএলও অফিসাররা। এবার
আরও একটি প্রশ্ন হলো, এই ডকুমেন্টসগুলি কাদের হতে হবে? এর উত্তরে বলা হচ্ছে ডকুমেন্টস হতে হবে আপনার নিজের, আপনার পিতার এবং মাতার। এই ডকুমেন্টসগুলি জমা করতে পারবেন। দেখুন, নোটিশে স্পষ্টভাবে বলা আছে নথিগুলি একটি সংক্ষিপ্ত তালিকা, সামগ্রিক নয়। নিজস্ব, পিতা এবং মাতার জন্য পৃথক সব প্রত্যায়িত নথি জমা দিতে হবে যদি উপরে উল্লেখ করা হয়। আপনার নথি বা ডকুমেন্টসগুলি জেরক্স করে সেই কপিগুলিতে আপনাকে স্বাক্ষর করে নিতে হবে। এর সাথে সাথে আসল বা অরিজিনাল ডকুমেন্টসগুলি সঙ্গে অবশ্যই রাখতে হবে। সেই অরিজিনাল ডকুমেন্টসগুলি হিয়ারিং অফিসাররা দেখবেন। আরও একটি প্রশ্ন হলো, আপনারা হিয়ারিং এ অংশগ্রহণ না করলে কি হবে? এর উত্তর হলো, পরবর্তীতে যে ফাইনাল ভোটার লিস্ট তৈরি হবে সেখান থেকে আপনার নামটি বাদ পড়বে। সুতরাং হিয়ারিং এ উপস্থিত হওয়া বাঞ্ছনীয়। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা আপনাদের ছোট্ট মনিকা ডিজিটাল সেবাকান্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে সাথে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটের ভিডিও পেতে। আর ইনফরমেশনটি ভালো লাগলে একটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।